মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ কি? চোখ বন্ধ করে ভাবলে মাথায় একটাই উত্তর আসে, পারমাণবিক অস্ত্র। IAEA এর তথ্য মতে ইরানের হাতে রয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে খুব সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর এই সম্ভাবনাই এত যুদ্ধ বিগ্রহের মূল কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেটি কোনোভাবেই মানতে পারছে না পশ্চিমারা। তাই ইরানকে থামাতে নিষেধাজ্ঞা, হুমকি, হামলা, যুদ্ধ কিছুই বাকি রাখেনি। তবুও আখেরে তেমন লাভ হয়নি। ইরান জানিয়ে দিয়েছে খুব শিগগিরই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখলেই শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। তবে কি ইরানের হাতে চলে এসেছে পারমাণবিক অস্ত্র? ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছেন খুব শিগগিরই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখলেই শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইরানি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ ভেবেছিল খুব দ্রুত ফল পাবে, কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। এখন সেই ধারণাই সামরিক একাডেমিগুলোতে হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, বরং প্রতিপক্ষকে ছোট করে দেখানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সবচেয়ে আলোচিত দাবি এসেছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে ঘিরে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই রণতরীকে লক্ষ্য করে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য সেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন বন্ধ হয়ে যায়। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট। ইরানের ভাষ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে তারা পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অন্তত 100 দফা পাল্টা আঘাত হেনেছে। প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিক হামলার পেছনে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ইরানের কোন ক্ষেপণাস্ত্র দেশটিকে টানা হামলার সক্ষমতা এনে দিয়েছে? সেসবও এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি ইরান আংশিকভাবে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছে। তাদের দাবি, এখন এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই নির্ভর করছে ইরানি অনুমতির ওপর। যদি তা সত্য হয়, তবে এটি শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় বার্তা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাহলে হার্ট অ্যাটাক করানো সেই অস্ত্রটি কি? বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি পারমাণবিক অস্ত্র নাও হতে পারে, বরং হতে পারে হাইপারসনিক মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে। তবে সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহু বছর ধরেই উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে। যদিও তেহরান বরাবরই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপের কথা ভাবছে? ইরানে আবারও সামরিক আগ্রাসন শুরু করবে দেশটি। ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন দেখেছে পুরো বিশ্ব। সর্বাধুনিক সমরাস্ত্র নিয়েও ইরানের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি যুক্তরাষ্ট্র। জয়লাভ তো দূরে থাক, ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র লক্ষ্যও অর্জন করতে পারেনি দেশটি। ফলে বাধ্যতামূলক যুদ্ধবিরতির পথে হাঁটে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসনের কথা চিন্তা করে, তবে যুক্তরাষ্ট্রের কাছে আর কি কি সামরিক বিকল্প হাতে রয়েছে? গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আচমকা সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে আগ্রাসী যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত আচমকা সামরিক অভিযানে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় ইরান। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও একসময় দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ 40 দিন ধরে চলা রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাত একসময় অচলাবস্থায় রূপ নেয়। ফলে বাধ্য হয়েই যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ইরানও এতে সায় দেয়। ফলে প্রথম দফায় 2 সপ্তাহ এবং এরপর অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মাঝে আলোচনা চলমান থাকলেও উভয় পক্ষই কঠোর অবস্থান ধরে রাখে। একদিকে যুক্তরাষ্ট্র পুনরায় হামলার হুমকি দেয়, অপরদিকে ইরানও পুরোদমে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখে। ফলে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র কি দ্বিতীয় কিস্তিতে ইরানে আবারও হামলা চালিয়েই বসবে? যদি বসেও, তবে যুক্তরাষ্ট্রের কাছে আর কি কি সামরিক বিকল্প হাতে রয়েছে?
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রশাসনের এক গোপন তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতাদের উপর নতুন করে বিমান হামলাসহ বিভিন্ন বিকল্প এখনও বিবেচনাধীন রয়েছে। তবে অন্য আরেকটি সূত্র জানিয়েছে, এই বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী বিকল্পটি হল ইরানের অভ্যন্তরে স্থলাভিযান পরিচালনা করা। তবে যুদ্ধের সময় ইরানে মার্কিন স্থলাভিযান নিয়ে যতটা জল্পনা কল্পনা হয়েছিল, সূত্রের মতে আগের তুলনায় বর্তমানে এ সম্ভাবনা অনেক কম বলে বিবেচিত হচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইরান যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রচণ্ড চাপ রয়েছে। এছাড়াও আরেকটি সূত্র জানিয়েছে যে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান পুনরায় ব্যাপকভাবে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করাকে আগের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল হবে বলে আখ্যায়িত করে ওই সূত্রটি। ফলে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার পথে এক পা বাড়ালে দুই পা পিছিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার বেশ কিছু সামরিক বিকল্প হাতে থাকলেও যুক্তরাষ্ট্রের জন্য তা অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে প্রচণ্ড ব্যয়বহুল হবে। তাই এত কিছুর পরও যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে আর সামরিক পথে না আগানোকেই সেরা বিকল্প ধরে নিতে পারে বলে মত বিশ্লেষকদের। ইরানকে টলাতে কি এবার নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? সরাসরি যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা, যাকে বলা হয় মোয়িং দ্য গ্রাস। কিন্তু এই কৌশল কি সত্যি কাজ করবে, নাকি উল্টো আরো বড় সংঘাতের জন্ম দেবে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেমে গেছে প্রায় 1 মাস, কিন্তু উত্তেজনা তা একটুও কমেনি। হরমুজ প্রণালী ঘিরে এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে দুই পক্ষ। একদিকে ইরানের নিয়ন্ত্রণ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ। বিশ্ব জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ রুট এখন পরিণত হয়েছে এক কৌশলগত দাবার বোর্ডে। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে মোয়িং দ্য গ্রাস কৌশল, যেখানে প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস না করে বারবার সীমিত আঘাতে দুর্বল রাখা হয়। এই কৌশল দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ইসরায়েল, বিশেষ করে হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কি ইরানের মতো একটি রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকর হবে, নাকি এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে? লন্ডনের কিংস কলেজের গবেষক মাইকেল কার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই পথ নেয় তাহলে ইরান সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে। কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েত, এই অঞ্চলগুলো হয়ে উঠতে পারে নতুন লক্ষ্যবস্তু। এমনকি মার্কিন জাহাজেও ড্রোন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে শুধু সামরিক চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়, কারণ দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন অনেক বেশি উন্নত। ফলে ছোট ছোট হামলা বড় সংঘাতে রূপ নিতে পারে খুব দ্রুতই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও চলছে হিসেব নিকেশ। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ওয়াশিংটন আলোচনার পথ খোলা রেখেছে, তবে কোনো খারাপ চুক্তিতে তাড়াহুড়া করবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরানের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। তবে বাস্তবতা হলো, এই সংঘাত এখন না যুদ্ধ না চুক্তি অবস্থায় আটকে আছে। কাতার সতর্ক করে বলেছে, এটি ফ্রোজেন কনফ্লিক্টে পরিণত হতে পারে, যেখানে যুদ্ধ থেমে থাকে কিন্তু উত্তেজনা কখনোই শেষ হয় না। কাতারের জর্জ টাউন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ মেহরান কামরাভা মনে করেন, এই অবস্থা দুই পক্ষের জন্যই ব্যয়বহুল। ইরান দীর্ঘদিন হরমুজ বন্ধ রাখতে পারবে না, আবার যুক্তরাষ্ট্রও অনির্দিষ্টকাল অবরোধ চালিয়ে যেতে পারবে না। অর্থনৈতিক দিক থেকেও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্কের হিসেব অনুযায়ী যুদ্ধের প্রথম মাসেই খরচ হয়েছে $20 থেকে $25 বিলিয়ন, আর বড় ধরনের স্থল অভিযান চালাতে গেলে এই খরচ মাসে $55 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করছে কৌশলগত অস্ত্র হিসেবে। টোল আরোপ করে এবং চলাচলে নিয়ন্ত্রণ বসিয়ে তারা চাপ সৃষ্টি করছে, যাতে যুক্তরাষ্ট্র আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সব মিলিয়ে পরিস্থিতি এক অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়ে আছে, যেখানে কেউ পুরো যুদ্ধ চায় না, আবার কেউই পুরোপুরি পিছিয়ে যেতেও রাজি নয়। যুক্তরাষ্ট্র কি সত্যি মোয়িং দ্য গ্রাস কৌশল বেছে নেবে ইরানের ক্ষেত্রে, নাকি শেষ পর্যন্ত কূটনীতির পথই বেছে নিতে বাধ্য হবে?
প্রথম দেখায় মনে হতে পারে যখনই ইরান চাপে পড়ে কোথা থেকে যেন পাশে এসে হাজির হয় রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে হোক, যুদ্ধের মাঠে হোক বা নিষেধাজ্ঞার ঝড়ে। এই সম্পর্ক কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কারণ? আর কেনই বা বলা হয় ইরানের ঢাল রাশিয়া? আরও চমকপ্রদ বিষয় হলো এটা কোনো সাধারণ বন্ধুত্ব নয়। এখানে আছে শক্তির হিসাব, আছে প্রতিপক্ষকে ঠেকানোর খেলা, আর আছে এমন এক জোট যা ধীরে ধীরে বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, রাশিয়া কি সত্যিই ইরানের ঢাল, নাকি দুজনেই নিজেদের স্বার্থে একে অপরকে ব্যবহার করছে? এদিকে ইউক্রেন যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি না কমতেই নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই পুরো সমীকরণের মাঝখানে আবারও একই নাম, রাশিয়া। কেউ বলছে এটা কৌশলগত বন্ধুত্ব, কেউ বলছে বাধ্যতামূলক জোট, কিন্তু প্রশ্ন এর থেকেও বড়, ইরান কি সত্যিই রাশিয়ার ছায়ায় নিরাপদ, নাকি দুজনেই একই আগুনের মধ্যে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে? বিশ্ব রাজনীতি এখন আর এক লাইনে চলছে না। ইউক্রেন থেকে গাজা, সিরিয়া থেকে পারস্য উপসাগর, সব জায়গায় শক্তির নতুন হিসাব নিকাশ চলছে। আর এই বিশাল খেলায় রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক ধরনের কূটনৈতিক বর্ম, যা কখনো শক্তিশালী আবার কখনো চাপে ফাটল ধরছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে যায়। এই পরিস্থিতিতে রাশিয়া আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে গেলে ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সহায়তা করে, যা যুদ্ধের গতিপথে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। বিনিময়ে রাশিয়া ইরানের ওপর চাপ কমাতে কূটনৈতিকভাবে চেষ্টা করে পাশে দাঁড়ানোর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও স্থির নয়। ইরান ইসরায়েল উত্তেজনা সব মিলিয়ে অঞ্চলটা এখন এক বিশাল অস্থিতিশীল চক্রে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন তা করবে। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। এমন তথ্যই জানিয়েছে দ্য মিডল ইস্ট মনিটর। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে রাশিয়ার উন্নত যুদ্ধবিমান ও সামরিক প্রযুক্তি ইরানের জন্য কৌশলগত সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এটা এখন আর শুধু রাজনৈতিক বন্ধুত্ব নয়, বরং এক ধরনের মিউচুয়াল সার্ভাইভাল ডিল। একসাথে টিকে থাকার লড়াই। দুই দেশই পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ফলে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বাণিজ্য, জ্বালানি এবং ট্রান্সপোর্ট করিডোরে নতুন পথ তৈরি করছে। সবকিছু মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, রাশিয়া ইরানের জন্য এক ধরনের কূটনৈতিক ও সামরিক শিল্ড হিসেবে কাজ করছে, কিন্তু এটা কোনো আবেগী বন্ধুত্ব নয়। আর বিশ্ব রাজনীতির এই খেলায় ঢাল আসলে কেউ না, সবাই নিজের বাঁচার পথ খুঁজছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি শেষ হয়ে গেছে, নাকি দ্বিতীয় দফায় আবারও শুরু হবে? আলোচনা নিয়ে এখনো কোনো আশার আলো দেখা যাচ্ছে না। উল্টো উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফের লড়াইয়ে নামতে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইরানি বাহিনী। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি পুনরায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার দুঃসাহস দেখাবে? ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ছিল পুরো পৃথিবীর জন্য এক চরম অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণ। দীর্ঘ 40 দিনের সংঘাতের পর বর্তমানে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চললেও যুদ্ধের উত্তাপ এখনও শেষ হয়ে যায়নি। পাকিস্তানের ইসলামাবাদে চলমান দ্বিপক্ষীয় আলোচনা বারবার ব্যর্থ হচ্ছে, ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যেন শেষই হচ্ছে না। এরই মাঝে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের সেনাবাহিনী নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দিয়েছেন এই হুঁশিয়ারি। আকরামিনিয়া বলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে তিনি মনে করেন না। কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে লিপ্ত হয়, তবে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে অনুতপ্ত না করানো পর্যন্ত ইরানের সেনাবাহিনী একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত।
এ সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক বাহিনী সার্বক্ষণিক কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আকরামিনিয়া আরও বলেন, শত্রু যদি নতুন কোনো হঠকারী পদক্ষেপ বা আগ্রাসনের দুঃসাহস দেখায় তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সমর সরঞ্জাম ও আধুনিক যুদ্ধকৌশলের মুখোমুখি হতে হবে। এর মাধ্যমে ইরানের সেনাবাহিনী মূলত নতুন প্রতিরক্ষা সক্ষমতার বিষয়টি তুলে ধরল। এছাড়াও ইরানের এই সামরিক মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের চাপিয়ে দেওয়া যুদ্ধে দেশটির সেনাবাহিনীর সফলতার বিষয়টিও তুলে ধরেন। যুদ্ধের সময় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, প্রতিরক্ষা স্তর ভেদ করা এবং ইরানে মার্কিন অভিযানের ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গত বছরের 12 দিনের এবং সাম্প্রতিক 40 দিনের উভয় যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুনরায় যুদ্ধ শুরুর জন্য দেশটির সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে ইরানের পক্ষ থেকে দেওয়া এই বার্তা মূলত রণক্ষেত্রে একটি কঠিন ও নজিরবিহীন জবাব দেওয়ার আগাম সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এছাড়াও শত্রুপক্ষের যে কোনো উস্কানিমূলক তৎপরতার জন্য দেশটির সশস্ত্র বাহিনী যে প্রস্তুত রয়েছে সেই বার্তাও দিয়ে রাখল দেশটি। ইরান ইস্যুতে রাশিয়ার গোপন প্ল্যান ফাঁস, ট্রাম্পের বিস্ফোরক দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়। মধ্যপ্রাচ্যের আগুনে এবার যেন ঢালাও বারুদ ইরান। রাশিয়া আর যুক্তরাষ্ট্রকে এক সুতোয় গেঁথে দিল এক চাঞ্চল্যকর ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি ইরানের ইউরেনিয়াম ইস্যুতে এমন এক গোপন প্ল্যান নিয়েই এগোচ্ছেন যা বদলে দিতে পারে পুরো ভূরাজনীতির হিসাব নিকাশ। ট্রাম্পের মতে পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামলাতে আগ্রহী, আর সেই সুযোগেই যুক্তরাষ্ট্রকে সহায়তা করার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এখানেই থেমে নেই নাটক। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে ইউক্রেন যুদ্ধ শেষ, তারপর অন্য আলোচনা। এখন প্রশ্ন, কি ঘটেছে আসলে এই ফোনালাপে? ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ ছিল খুবই ফলপ্রসূ। সেখানে উঠে এসেছে ইরানের ইউরেনিয়াম মজুদ, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইউক্রেন যুদ্ধ সবকিছু এক সূত্রে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী পুতিন নাকি এমন একটি পরিকল্পনায় আগ্রহী যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের নিয়ন্ত্রণে রাখা হতে পারে, যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি কমে। বিশ্লেষকদের মতে এই ধারণা একেবারেই নতুন নয়। 2015 সালের পারমাণবিক চুক্তির জেসিপিও এর সময়ও রাশিয়া ইরানের ইউরেনিয়াম মজুদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছিল। এবার সেই পুরনো ফর্মুলাই আবার নতুন মোড় নিয়ে ফিরে আসছে। তবে ট্রাম্প সরাসরি এই প্রস্তাবকে সমর্থন বা প্রত্যাখ্যান না করলেও তার ফোকাস যে ইউক্রেন যুদ্ধ থামানো সেটা তিনি পরিষ্কার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে এখানে মূল খেলাটা আরো বড়। একদিকে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ন্ত্রণ, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করার চাপ, দুই ফ্রন্টকে একসাথে ম্যানেজ করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে এই ফোনালাপকে। তবে ট্রাম্পের দাবি, যারা বাধা দিয়েছে তাদের কারণে আগেই চুক্তি হয়নি, এমনও ইঙ্গিত দেন তিনি। এখন প্রশ্ন একটাই, এই গোপন প্ল্যান কি সত্যিই নতুন কোনো কূটনৈতিক সমীকরণের শুরু, নাকি এটি শুধু রাজনৈতিক বক্তব্যের আরেকটি বড় নাটক? বিশ্ব এখন তাকিয়ে মস্কো, ওয়াশিংটন আর তেহরানের পরবর্তী চালের দিকে। পারমাণবিক ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। নতুন এই নেতার হাত ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি আবারও বড় মোড় আসতে যাচ্ছে? সর্বোচ্চ নেতার এই বার্তা কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ভাষা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যেই দেশটি পারমাণবিক সক্ষমতাকে রক্ষা করবে। পৃথিবীর কোনো শক্তি কিংবা চাপের মুখে এই সক্ষমতাকে সীমিত করার প্রশ্নই ওঠে না। লিখিত এক বিবৃতিতে মুস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে। কোনো চাপ, কোনো আলোচনা কিছুই এই অবস্থান থেকে তেহরানকে সরাতে পারবে না। প্রশ্ন হলো, এটি কি আলোচনার দরজা বন্ধ করার ইঙ্গিত, নাকি আরও বড় দর কষাকষির শুরু?
এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে আলোচনা, অন্যদিকে কঠোর অবস্থান, দুই বিপরীত স্রোতে এখন এগোচ্ছে পরিস্থিতি। মুজতবা খামেনির এই বক্তব্য এসেছে এক নাটকীয় পটভূমিতে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার বাবা সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তিনি লিখিত বার্তার মাধ্যমে দেশকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। ফলে তার প্রতিটি শব্দ এখন শুধু রাজনৈতিক নয়, আবেগ এবং প্রতিশোধের ইঙ্গিতও বহন করছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্য দিয়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় শুরু হয়েছে। এই নতুন অধ্যায় আসলে কি? শক্তির পুনর্বিন্যাস নাকি নতুন সংঘাতের প্রস্তুতি? পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে দেয়া বার্তায় তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে। এই বক্তব্যকে সরাসরি একটি সামরিক সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ হয়, সেখানে ইরানের নতুন বিধিবিধান ইতোমধ্যেই বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। মুজতবা খামেনি বলছেন, এই ব্যবস্থাপনা শুধু নিরাপত্তাই নয়, বরং উপসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক সুবিধাও নিয়ে আসবে। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে কৌশলগত নিয়ন্ত্রণের একটি নতুন রূপ, যেখানে ইরান হরমুজকে ব্যবহার করছে চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়। তাহলে কি পারমাণবিক ইস্যুতে ইরান আরও কঠোর পথে হাঁটছে? যুদ্ধবিরতির সময়টাতে নিজেদের আরও শক্তিশালী করল ইরান। বাইরে থেমে থাকা সংঘাতের আড়ালে নাকি চলছে নীরব কিন্তু ভয়ঙ্কর প্রস্তুতি? নতুন অস্ত্র, হালনাগাদ টার্গেট তালিকা আর ক্রমাগত নজরদারি, সব মিলিয়ে পরিস্থিতি যেন আরও বিস্ফোরক। ইরানের সেনাবাহিনীর মুখপাত্রের এক বক্তব্য ঘিরে এখন তোলপাড় বিশ্ব। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, যুদ্ধ শেষ হয়নি, বরং যুদ্ধবিরতির সময়টাই ব্যবহার করা হয়েছে শক্তি বাড়ানোর জন্য। প্রশ্ন উঠছে, তাহলে কি সামনে আরও বড় সংঘাত অপেক্ষা করছে? ২৮ এপ্রিল এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানান, ইরান বর্তমানে পূর্ণ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে। তার বক্তব্য অনুযায়ী যুদ্ধবিরতির সময়গুলোকে ইরান কৌশলগতভাবে ব্যবহার করেছে। শত্রুপক্ষের ওপর আস্থার ঘাটতির কারণে ইরান তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভাণ্ডার নিয়মিত হালনাগাদ করেছে। শুধু তাই নয়, লক্ষ্য তালিকা আরও বিস্তৃত করা, নতুন করে প্রশিক্ষণ চালানো এবং পূর্বের যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ করে তা বাস্তবে প্রয়োগের কাজ অব্যাহত রাখা হয়েছে বলেও জানান এই ইরানি জেনারেল। এছাড়া সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী ইরান একই সঙ্গে নতুন অস্ত্র উৎপাদন ও বিদ্যমান সরঞ্জামের মানোন্নয়নে কাজ করছে। ফলে দেশের সামগ্রিক পরিস্থিতি এখনো কার্যত যুদ্ধকালীন পর্যায়ে রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের নজরদারি ও প্রতিরক্ষা প্রস্তুতিতে কোনো ধরনের বিরতি নেই। সেনাবাহিনী সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছে এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সবশেষে আকরাম মিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবারও কোনো আগ্রাসন ঘটে, তাহলে প্রতিপক্ষকে শুধু পুরনো কৌশল নয়, নতুন অস্ত্র, নতুন যুদ্ধ পদ্ধতি এবং নতুন ফ্রন্টে প্রতিরোধের মুখে পড়তে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই বক্তব্য থেকে পরিষ্কার যে ইরান যুদ্ধবিরতিকে শুধুমাত্র বিরতি হিসেবে দেখছে না, এটিকে ভবিষ্যৎ সংঘাতের প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগাচ্ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।